আচ্ছা দেখেন আমার স্ক্রিন কি আবার দেখা যাচ্ছে না? জি স্যার। এই যে বাম দিকে ম্যাথটা করা আছে, মনে আছে যে আমরা এই ম্যাথটা কিন্তু করছিলাম। তো এই পার্সেন্টেজ ফাইনার আর হচ্ছে এই সিপ সাইজ, এই দুইটা কলাম ইউজ করে আমি এখন হচ্ছে এই সেমিলগ গ্রাফ পেপারে, এটা হচ্ছে আমাদের একটা সেমিলগ গ্রাফ পেপার। এই সেমিলগ গ্রাফ পেপারে হচ্ছে আমি কি করব এখন, এই দুইটা জিনিস ইউজ করে একটা কার্ভ প্লট করার চেষ্টা করব। তো আমি বসানোর সময় সিপ সাইজটা বসাবো হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর, এই এক্স অক্ষ বরাবর হচ্ছে আমি বসাবো সিপ সাইজ, এবং এটা বসাবো হচ্ছে মিলিমিটারে, কারণ সিপ সাইজ তো ইঞ্চিতেও হয়, ইঞ্চিতেও হয় মিলিমিটারেও হয়। ওই যে টেবিলটা দিছি টেবিলে দেখেন সিপ সাইজ ইঞ্চিতেও দেয়া আছে মিলিমিটারেও দেয়া আছে, কিন্তু আমাকে মনে রাখতে হবে যে সিপ সাইজটা বসানোর সময় কিন্তু আমি ইঞ্চিতে বসাবো না, এটা আমি কিসে বসাবো, মিলিমিটারে বসাবো। আর এই ওয়াই অক্ষ বরাবর আমি কি বসাবো, ওয়াই অক্ষ বরাবর বসাবো হচ্ছে পার্সেন্টেজ ফাইনার। ঠিক আছে, একটু মানে বাঁকাভাবে লিখতে গিয়ে লেখাটা একটু বুঝতে কষ্ট হবে, তো যাই হোক। তো ওয়াই অক্ষে পার্সেন্টেজ ফাইনার বসাবো আর এক্স অক্ষে হচ্ছে কি বসাবো, সিপ সাইজ বসাবো। এখন আমাকে বলেন তো, এই যে 1.5 ইঞ্চি যে সিপ, এটা সাইজ কত মিলিমিটার? একটা পিডিএফ দিছিলাম আপনাদেরকে, ওই পিডিএফটা সবার সামনে আছে। স্ট্যান্ডার্ড সিভের যে সাইজগুলা, ইউএস স্ট্যান্ডার্ড সিভ, এই পিডিএফটা কেউ একজন একটু খুলে দেখেন তো যে 1.5 ইঞ্চি সিভের সাইজ কত, 3/4 ইঞ্চি সিভের সাইজ কত, আর 3/8 ইঞ্চি সিভের সাইজ কত, একটু দেখেন তো। স্যার 47 ছিল মনে হয়। মনে হয় বইলা তো লাভ নাই, কনফার্ম হয়ে দেখা বলেন। ফাইলটা কি কারো কাছে নাই? স্যার আসছে স্যার। আচ্ছা আচ্ছা, একটু দেখা বলেন, কারণ আপনি যদি আন্দাজে বলেন তাহলে তো দেখা যাবে আমাদের গ্রাফটা উল্টাপাল্টা চলে আসবে, আন্দাজে মান দিয়ে তো গ্রাফ আঁকতে পারবো না। আচ্ছা কেউ কি আসলে দেখতেছেন নাকি? স্যার পাইছি স্যার 12.5 মিলিমিটার। 12.5, এটা কি 1.5 ইঞ্চি সিভের সাইজ? এটা কি 1.5 নাকি 3/4 নাকি 3/8 কোনটা? দের 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 12.5, ওকে। তারপরে 3/4 এর সাইজ কত? তিন বাই চারের সাইজ কত, কেউ কেউ কি বলবেন? আমার কথা কি আপনারা শুনতেছেন? জি স্যার। 3/4 সাইজ কত? আমি বুঝতেছি না, আপনাদেরকে ফাইলগুলো দিছিলাম, মানে ফাইলগুলো কি আপনাদের সামনে নাই? না থাকলে আমাকে বলেন, আমি তাহলে মানে দেখি। স্যার এটা কি মিলিমিটারটা বলবো? হ্যাঁ মিলিমিটারটা বলবেন, আমি তো বসাচ্ছি মিলিমিটারের ভ্যালুগুলা। আচ্ছা স্যার। আমাকে হচ্ছে 1.5 ইঞ্চি সিভের সাইজ মিলিমিটারে 12.5 কেউ একজন বলছেন। এবার আমাকে বলেন 3/4 ইঞ্চির মানে
মানে মিলিমিটারের সাইজ কত আর 3/8 ইঞ্চির সাইজ কত মিলিমিটারে। আমি তো আমার গ্রাফের এক্স অক্ষ বরাবর সিভের সাইজটা হচ্ছে মিলিমিটারে বসাবো, তাহলে অবশ্যই মানে মিলিমিটারে দেখতে হবে। আমি বুঝতেছি না আপনাদের এত টাইম লাগতেছে কেন দেখতে। স্যার 3/4 19 ইয়া 19 19 মিলিমিটার। জি স্যার। আর 3/8 কত একবারে দেখা ফেলেন, মানে তিনটা ভ্যালু একবারে দেখা ফেলেন। স্যার 3/8 9.5। 3/4 19 আর 3/8 কত বাংলায় বলেন। 9.5 স্যার। আর 3/4 কত? স্যার 19 স্যার। ভুল বলতেছেন, 12.5 এর পরে বাড়ে কেমনে? আরে আমারই খোলা লাগবে তাই জান। একটু দাঁড়ান দেখা বলি। 12.5 এর পরে 19.5 হয়ে আবার 9.5 হবে না তো? এটা তো আস্তে আস্তে সাইজ গুলা ছোট হচ্ছে, কমতেছে। 12.5 এর পরে 3/4 এর সাইজ 19 কেমনে হয়? আরো কম হবে। স্যার সরি স্যার 13.33 স্যার, এটা 0.5। দেখেন তো আমাদের সাইজ কোনটা ছিল জানি? 1.5 ইঞ্চি ছিল। 1.5 সাইজ হচ্ছে কত? দেখেন 1.5 ইঞ্চি সিভের সাইজ হচ্ছে মিলিমিটারে কত? 37.5। 3/4 এর সাইজ কত? 3/4 এর সাইজ হচ্ছে 19 আর 3/8 এর সাইজ কত? 9.5। 37.5 19 9.5। জি স্যার। স্যার আমি একটা গ্রাফ ড্রয়িং করেছিলাম, একটু দেখবেন? আমি শেষ করি তারপর দেখতেছি। হ্যাঁ, জি। 37.5 19 9.5। ঠিক আছে, আপনারা এই তিনটা ভ্যালু দেখতে কতক্ষণ লাগাইলেন আমার একটু বলেন তো। আমি পরীক্ষার সময় আপনাদেরকে টেবিলটা দিব না, টেবিলে সবগুলো ভ্যালু মুখস্থ করতে হবে। ঠিক আছে, মনে রাখেন টেবিল কিন্তু দিব না, মানে এই ম্যাথটা পরীক্ষাতে আসবে। এবং এই যে সিভের সাইজ গুলো এগুলো আপনাদের মানে মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। স্যার কি বলেন, এগুলো মুখস্থ কিভাবে করব স্যার? আপনারা তো টেবিল দেখে ভ্যালু বের করতে পারেন না। স্যার ওটা ফার্স্টে বুঝতে পারি নাই। ওই দিন তো আমি নিজে বের করে করে দেখাইছি, তারপরও কেন বুঝেন নাই? স্যার খাতায় লেখা ছিল ওটা। জি স্যার। আমার কথা হচ্ছে একটা টেবিল যদি আপনাদের কাছে দেয়া থাকে, ওইটা থেকে দেখাও যদি মান বাইর করতে এত স্যার সময় লাগে, সরি স্যার, স্যার বুঝতে পারি নাই স্যার, সরি। তাহলে টেবিল দিয়ে লাভ কি বলেন? তাহলে টেবিল না দেয়াই ভালো, ভ্যালু মুখস্থ করবেন কষ্ট করে। জিজ্ঞেস করবো 1.5 ইঞ্চি সিভের সাইজ কত, ঠাস করে বলে ফেলতে পারবেন যে 37.5। টেবিলটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন কষ্ট করে মুখস্থ না করতে হয়, বাট টেবিলটা ইউজ তো করতে জানতে হবে, যে যেন আমি তাড়াতাড়ি কাজ করতে পারি। আচ্ছা যাই হোক, এখন দেখেন একটু মনোযোগ দেন, একটু মনোযোগ দিয়ে ক্লাস করেন। এখন এই যে সিভ সাইজ হচ্ছে ওয়াই অক্ষে, সরি এক্স অক্ষে, আর পার্সেন্টেজ ফাইনারটা কোন অক্ষে? ওয়াই অক্ষে আমি বসাবো। সিভের সাইজ দেখেন প্রথমটা কত? 37.5। আমি ফার্স্টে দেখি যে সিভের সবচেয়ে বড় সাইজটা কত? 37.5। আর সবচেয়ে ছোট সাইজটা কত? 0.149। তাইলে আমি বলছিলাম যে আমাদের এই যে আপনার কি বলবো,
এই গ্রাফের হচ্ছে আপনার এই স্কেলটা মানে আমি সিভের যে সাইজ গুলো আছে এগুলো হচ্ছে বসাবো কিসে, লগ স্কেলে বসাবো। তো যদি লগ স্কেলে বসাই, আমি বলছিলাম যে আমাদের এক্স অক্ষটা তাইলে কিসের থেকে শুরু হতে পারবে না, 0 থেকে শুরু হবে না। যেহেতু এখানে সবচেয়ে ছোট মানটা হচ্ছে 0.149, আমি তাহলে কত থেকে শুরু করলাম, 0.1 থেকে শুরু করলাম। এটা 0.1 হইলে এই পয়েন্টটা কত হবে? আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? আমি যে লিখতেছি নাকি দেখা যাচ্ছে না? 1 হবে স্যার। জি স্যার। স্ক্রিন কি দেখা যায়? এটা হবে কত? 10। এটা হবে কত? 1 হবে স্যার। এটা হবে কত? 1000 1000 এটা হবে 10,000। 1 লাখ এটা হবে হচ্ছে 1 লাখ। এক এত পর্যন্ত যায় না স্যার, আর আরেকটা আগে শূন্য হবে। আমাদের এখানেই শেষ হয়ে যাবে, এখানেই শেষ হয়ে যাবে, স্যার 100 আগে শেষ হয়ে যাবে। স্যার হ্যাঁ, সেমিনোগ্রাফে কি স্যার দুইটা ঘর মিলে একটা ঘর ধরা যাবে না? মনে হয় দুইটা ঘর মিলে একটা ঘর ধরা যাবে কিনা ধরতে পারেন, তাইলে হয়তো আরেকটু সুন্দর হবে দেখতে। হ্যাঁ, ধরতে পারেন চাইলে। আপনি চাইলে এইটারে 1 না ধইরা এইটারে 1 ধরতে পারতেন। 100 ঠিক আছে, আপাতত আমরা যেরকম রাখছি এরকমই রাখি। 1000 আমার আপাতত যেরকম আছে এরকমই রাখি। আচ্ছা ওকে, চেঞ্জ করি, দাঁড়ান। যেহেতু কিন্তু কথা হচ্ছে পরে আবার আপনারা, আচ্ছা চেঞ্জ করি। স্যার এখানে তো সমস্যা হবে স্যার। না, এখানে হচ্ছে গ্রাফটা ছোট হয়ে যাবে আর কি, সমস্যা হবে না। গ্রাফটা হচ্ছে এক পাশে পড়ে যাবে, পুরো পেজের থাক মধ্যে থাক গ্রাফটা হবে স্যার, না। থাক স্যার। এখানে সমস্যা হবে না। দেখেন, যদি তাহলে এটা আমার 0.1 হয়, আমি ধরতেছি তাহলে এটা কত? এখানে সমস্যা হবে, এখানে সমস্যা হবে। এখানে আপনি মানে আমি যে দুই জি ঘরের স্যার, মানে এক করে সমস্যা ধরবো, হবে স্যার। এখানে তো সবগুলো সমান না, তো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটারে 1ই রাখি, বর্গ না স্যার, বর্গ না স্যার। এটারে 10ই রাখি, এটারে 100ই রাখি, এটারে 1000ই রাখি, এটারে 10,000 রাখি, আর এটারে কত 1 2 1 লাখ রাখলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখেন এই পার্সেন্টেজ ফাইনারে আমাদের সবচেয়ে ছোট ভ্যালু হচ্ছে কত? 2.5। আর সবচেয়ে বড় ভ্যালু কত? 100। তাহলে এখানে আমি কত থেকে শুরু করতে পারি? 10 থেকে শুরু করি। এটা ধরলাম 0, এটা ধরলাম 10, এটা ধরলাম 20, এটা ধরলাম 30, এটা ধরলাম 40, 50, 60, 70, 80, 90, 100। ঠিক আছে, একদম উপর পর্যন্ত গেলাম, সমস্যা নেই। এখন দেখেন আমার পয়েন্ট গুলা কোনগুলা, আমরা যদি একটু দেখি তাহলে দেখেন আমার প্রথম পয়েন্টটা হচ্ছে কত? সিভের সাইজ কত? 37.5 না? গ্রাফটা কিভাবে আঁকতেছি একটু খেয়াল করেন। ঠিক আছে, সিভের সাইজ হচ্ছে কত? স্যার সিভের সাইজ হচ্ছে স্যার 37.5। এখানে দেখেন তো 37.5টা কোথায় আছে? স্যার এখানে 37.5টা হবে স্যার এতে। এই যে স্যার, এই যে 10-এর পরে স্যার, 10, 20, 30, হ্যাঁ, একটু দাঁড়ান, আমার ওই কলমটা কাজ করতেছে 40, না তো, 10 থেকে একটু দাঁড়ান। এখানে 37.5টা কই আছে? স্যার এখানে এই যে স্যার আমরা প্রত্যেকটা করে 2 করে ধরছি স্যার, তাহলে স্যার উপরের দিকে হবে কি স্যার? এটা হচ্ছে কত? এটা হচ্ছে না, এটা 2 করে ধরে নাই। এটা হচ্ছে 30, এটা হচ্ছে কত 40। তাহলে 30 আর 40-এর মাঝখানে কোথাও 37.5 আছে না এই জায়গাটাতে? জি স্যার। এবং দেখেন আমার সিভের সাইজ হচ্ছে 37.5, পার্সেন্টেজ ফাইনাল কত? জি স্যার। 100 না? তাহলে এটা যদি 30 হয় আর এটা যদি 40 হয়, এই মাঝখানে কোথাও হচ্ছে এই পয়েন্টটা, এই জায়গাতে। ঠিক আছে, পয়েন্টটা কেমনে বসাইছি বুঝতে জি পারছেন? স্যার। এরপর কত মিলিমিটার? 19 মিলিমিটার। 19-এর জন্য 100। 19 কই? এটা যদি 10 হয় এটা কত? 20 না? এখন যে আমি কাট দিচ্ছি এটা 20 না?
আচ্ছা, যার মাইক্রোফোনটা মিউট করেন একটু মিউট করেন। তার মানে এইটা হচ্ছে আমার গিয়ে 19 আর 100 পয়েন্ট। তারপর 9.5 আর 100, তো 9.5 কোন জায়গায় আছে? 9.5 এটা যদি 1 হয় এটা 2, এই পয়েন্টটা হচ্ছে 2, এই পয়েন্টটা 3, এই পয়েন্টটা 4, এই পয়েন্টটা 5, 6, 7, 8, 9, 9.5 100, এই এই এখানে আছে 9.5 আর 100। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার 9.5 আর 100 পয়েন্ট। তাহলে এটাও হইলো, এটাও হইলো, এটাও হইলো। এরপর কত? 4.76 আর 100। 4.76 কোন জায়গায় আছে? 2, 3, 4, তার মানে এইটার কোন কাছাকাছি এই জায়গায় আছে 4.76 100। ঠিক আছে, 4.76 100 পর হচ্ছে 2.38 100। 2.38 কোথায় আছে? 2, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, তাহলে মাঝখানে 2.5, তাহলে 2.3 হচ্ছে কাছাকাছি এই জায়গায়, তাহলে 2.38 এখানে হবে। আচ্ছা, 2.38 হইলো, 2.3 এর জন্য 100 ছিল, 1.19 এর জন্য 97.5, তাহলে 1.19 কোথায় হবে? এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, 1.19 এখানে কোথাও হবে। 1.19 এর জন্য কত? 97.5, 97, তাহলে 92, 94, 96, 98, 97 এই জায়গায় কোথাও হবে পয়েন্টটা। ঠিক আছে, এই আর হচ্ছে আপনার 97.5 এর পর হচ্ছে কত? 67.5, এটা কত জন্য? 0.595 এর জন্য, 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6, তাহলে 0.59 মানে 0.6 এর কাছাকাছি, পয়েন্টটা হচ্ছে 67.5। উপর দিকে আস্তে 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 67, 68 হচ্ছে, এটা 67.5 হচ্ছে মাঝখানে, মানে এখানে হবে কোথাও পয়েন্টটা। এই আর আর কত আছে? 0.297 এর জন্য কত? 0.297 এর জন্য হচ্ছে 2.5, 0.297, 0.1, 0.2, 0.3, 0.297 এর জন্য হচ্ছে কত? 2.5, 2.5 কোথায় আছে? এই জায়গাতে 2.5, এই। ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের কত? 0.149 এর জন্য হচ্ছে 0, 0.149, 0.15, 0.149, 0.12, 13, 14, এই 0.15 হচ্ছে মাঝখানে, তো 15 এর কাছাকাছি কোথাও। আর এটার জন্য কত? 0, তার মানে পয়েন্ট হচ্ছে এইখানে, এই যে 0তেই আছে। এই যে পয়েন্ট গুলা বসাইছি, বুঝছেন কেমনে বসাইছি? কেউ একটু বলেন, বুঝছেন নাকি বুঝেন নাই? জি স্যার বুঝছি। এবার তাইলে আমাদের কাজ কি? এবার হচ্ছে এই লাইনটা যোগ করা। এখন আমি যদি যোগ করি, আমাকে একটা এস এর মতো আঁকতে হবে। আমি যদি এভাবে জাস্ট যোগ করি, ভালো হয় না যদিও, বাট এরকম একটা গ্রাফ পাবো না আমি যোগ করলে? এরকম পাবো না? এরকম পাবো? এটাকে দেখে কি মনে হচ্ছে? এটা কোন ধরনের? এটা কি ওয়েল গ্রেডেড? স্যার পুয়ার গ্রেড। এটা কি গ্যাপ গ্রেডেড, না, এটা পুর গ্রেডেড হবে স্যার। নাকি পুওর অথবা ইউনিফর্ম গ্রেডেড? এটা কোন ধরনের গ্রাফ বলেন তো? স্যার ইউনিফর্ম গ্রেডেড। এটা ওয়েল গ্রেডেডও না, এটা গ্যাপ গ্রেডেডও না, এটা হচ্ছে পুওর অথবা ইউনিফর্ম গ্রেডেড। কারণ এখানে দেখেন একটা নির্দিষ্ট সাইজের পার্টিকেল সবগুলা, বাট এই যে বড় সাইজের, আরেকটু বড় সাইজের যে পার্টিকেল গুলা, মানে এই দিকে কোনো পার্টিকেলই নেই, এই সাইজের কোনো পার্টিকেলই নেই। তার জন্য এটা কোন ধরনের, আমার কোন ধরনের মানে গ্রাফ আসলো বা কোন ধরনের স্যান্ড? এটা হচ্ছে পুওর গ্রেডেড বা ইউনিফর্ম গ্রেডেড স্যান্ড। তার মানে যেহেতু এফএম এর ভ্যালু আসছে 2.33, আর আপনি গ্রাফ থেকে দেখলেন এটা মানে এটা এই গ্রাফটাকে বলে হচ্ছে এস কার্ভ বা গ্রেডেশন কার্ভ বলে। এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে গ্রেডেশন কার্ভ। এস কার্ভ। গ্রেডেশন কার্ভ, এখানে একটা জিনিসের উপাদান কম আছে। ঠিক আছে, অথবা এটাকে এস কার্ভও বলে। এখন আপনি এখান থেকে তাইলে এই অঙ্কটা করলেন, অঙ্কটা করে এফএম বের করলেন,
প্লাস হচ্ছে এই গ্রাফটা আঁকলেন এই পার্সেন্টেজ ফাইনার আর সিভের সাইজের ডাটা দিয়ে, তাহলে আপনার আনসার কি হবে? আপনি যে সয়েল স্যাম্পলটা টেস্ট করছেন এটা তাহলে কোন ধরনের সয়েল স্যাম্পল, যেহেতু এফএম এর মান আসছে কত 2.33, সো এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি ফাইন স্যান্ড নাকি কোর্স স্যান্ড নাকি মিডিয়াম স্যান্ড? ফাইন স্যার স্যান্ড না? ফাইন স্যান্ড। ফাইন স্যান্ডের এফএম এর রেঞ্জ কত? 2.2 স্যার থেকে ফাইন স্যান্ড স্যার। মিডিয়াম স্যান্ড 2.20 থেকে কত 2.6 2.660 পর্যন্ত, এটা হচ্ছে ফাইন স্যান্ডের ফাইনেস মডুলাসের রেঞ্জ। জি স্যার। আর মিডিয়াম স্যান্ডের কত 2.6 হ্যাঁ। থেকে 2.9, আর কোর্স স্যান্ডের কত 2.6 থেকে 3.2, সরি 2.9 থেকে 3.2 কোর্স স্যান্ডের। আচ্ছা তাহলে এতটুকু হইলো। প্লাস এবার যদি বলা হয় যে মানে মনে করেন কোশ্চেনের মধ্যে আরেকটু জানতে চাওয়া হয়েছে যে এটা আসলে মানে কোন গ্রেডের বালি, মানে কেমন বালি, তাহলে আপনি কি বলবেন যে এটা হচ্ছে পুয়ার গ্রেডেড স্যান্ড, পুয়ার গ্রেডেড অথবা ইউনিফর্ম গ্রেডেড স্যান্ডও বলতে পারেন। এই দুইটা হচ্ছে আপনার আনসার। বুঝতে পারছেন? জি স্যার। এই গ্রাফটা এঁকে দেন গ্রাফের উপরে কমেন্ট করতে হবে যে এটা আসলে মানে কোন ধরনের বালি, এই গ্রাফের চেহারা দেখে বুঝতে হবে। আচ্ছা জি স্যার। ওকে, এবার দেখেন যে আমরা কিছু আমার টেস্ট গ্রাফ। দেখবো, ঠিক আছে? যে একটা বালি কি আসলে ভালো না খারাপ এটা বোঝার জন্য ল্যাবরেটরিতে কিছু টেস্ট করে। এটা কি টেস্ট? আসতেছে আসতেছে, একটু দাঁড়ান। আমার গ্রাফ তো স্যার এরকম হয়েছে। আপনার গ্রাফটা হচ্ছে আমরা ক্লাসটা শেষ করার পরে আপনি স্ক্রিন শেয়ার দিয়ে আপনার গ্রাফটা একটু দেখায়েন, ঠিক আছে? আচ্ছা দেখেন আমরা কি কি টেস্ট করব। মেসেঞ্জারে দিয়ে দিছি স্যার। আচ্ছা দেখতেছি, তাহলে একটু মানে শেষ করি তারপর দেখতেছি। দেখেন টেস্ট ফর স্যান্ড, টেস্ট ফর প্রেজেন্স অফ সিল্ট এন্ড ক্লে। আপনি যেই বালিটা বা যে বালির স্যাম্পলটা ইউজ করতেছেন ওটার মধ্যে সিল্ট এবং ক্লে আছে কিনা আপনি বুঝবেন কিভাবে? প্রথমে দেখেন যে ইফ সিল্ট এন্ড ক্লে আর প্রেজেন্ট ইন স্যান্ড then could be found out by determining the percentage loss in weight of a sample of sand after washing the sample with the aid of clean water. এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আপনি যে বালিটা ইউজ করতেছেন ওই বালির মধ্যে কাদা অথবা এরকম মানে সিল্ট বা ক্লে মানে ছোট টাইপের কাদা বা এরকম বালির চাইতে আরেকটু মানে পাউডার টাইপের মাটি আছে কিনা, এই জিনিসগুলো বোঝার উপায় হচ্ছে বালিটাকে আপনি পরিষ্কার পানি দিয়ে ধুবেন। ধোয়ার পর হচ্ছে এটার কতটুকু ওয়েট লস হয়েছে ওইটা থেকে আপনি পার্সেন্টেজ অফ কাদা আর পার্সেন্টেজ অফ মানে সিল্ট ক্লে বুঝতে পারবেন যে কতটুকু এরকম ময়লা মানে ময়লা ছিল বালির মধ্যে। এটা বোঝার উপায় কি? মনে করেন আপনি একটা বালির স্যাম্পল এরকম ট্রাক থেকে নিয়ে আসছেন 100 গ্রাম বালি, আপনি ওজন করলেন ওয়েট মেশিনে, এটার ওজন পাইলেন কত? W1 কত পাইলেন? 100 গ্রাম পাইলেন মনে করেন, ঠিক আছে? এরপর মনে করেন W2 মানে হচ্ছে আপনি এই 100 গ্রাম পাওয়ার পরে এই 100 গ্রাম বালিকে খুব ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করলেন, চালনি দিয়ে চাললেন, মানে একদম ধুইলেন আর কি, একদম ভালো মতো পরিষ্কার করলেন, পরিষ্কার করে শুকাইলেন মনে করেন, তারপর ওজন করলেন, ওজন পাইলেন মনে করেন কত গ্রাম? 80 গ্রাম। তার মানে ওই 100 গ্রাম বালির মধ্যে যে ময়লাগুলা ছিল, সিল্ট ছিল, ক্লে ছিল, ওইগুলো ধুয়ে চলে গেছে, মানে বালিটা পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হওয়ার পরে বালিটার মধ্যে একেবারে সলিড বালি পুরোপুরি পরিষ্কার বালি আছে কত গ্রাম? 80 গ্রাম। তাহলে আমাদের 100 গ্রামের মধ্যে, না আমি এটা একটু কমাই দিই তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে। মনে করেন এটারে কমাই দিব নাকি এটারে বাড়াই দিব? এটারে বাড়াই দিই, মনে করেন এটারে 200 গ্রাম বানিলাম। যে বালি ছিল 200 গ্রাম, 200 গ্রাম বালির মধ্যে মনে করেন কিছু মানে সিল্ট ক্লে ছিল, বালিটাকে পরিষ্কার করার পরে বালিটার ওজন পাইলাম মনে করেন 150 গ্রাম, ঠিক আছে? ওটা 150 গ্রাম হয়ে গেছে। তাহলে আমরা বলেন যে 200 গ্রাম বালির মধ্যে সিল্ট আর ক্লে ছিল কত, মানে কয় গ্রাম? 50 গ্রাম। 50 গ্রাম। 1 গ্রামের মধ্যে ছিল কত? 50/200। 100 গ্রামের মধ্যে ছিল কত? 50/200 ইন্টু 100। 100 গ্রামের মধ্যে স্যার 2.5%। তাহলে কত পার্সেন্টেজ হচ্ছে আপনার সিল্ট আর ক্লে ছিল আপনি বের করে ফেলতে পারলেন না? ঠিক আছে, তো এভাবেই হচ্ছে গিয়া
বালি বা কাদা আছে কিনা, থাকলে কত পার্সেন্টেজ আছে এটা হচ্ছে বের করে। আরেকটা উপায় হচ্ছে দেখেন, however field test can be performed by rubbing a small amount of sand between fingertips. If clay spots are left on fingertips, it indicates the existence of clay in the considerable amount. আপনি যখন অনেক সময় মানে ল্যাবরেটরিতে বালি টেস্ট করতে পারবেন না, আপনার ফিল্ডে টেস্ট করতে হবে। মানে মাঠের মধ্যে মনে করেন আপনি সাইডে দাঁড়ায় আছেন, আপনি ইঞ্জিনিয়ার, আপনি সাইডে দাঁড়ায় আছেন, সাইটে আপনার কাছে এরকম মনে করেন বালি আসছে ট্রাকে করে, আপনাকে চেক করতে হবে, মানে আপনাকে বালিটার কোয়ালিটি চেক করতে হবে, কোয়ালিটি ইনশিওর করতে হবে যে বালিটা আসলে ঠিক আছে কিনা। তো কোয়ালিটি চেক করতে হলে তাৎক্ষণিক তো আসলে ল্যাবরেটরিতে গিয়ে এরকম বালি পরিষ্কার করে ওজন করে কত পার্সেন্টেজ সিল্টার ক্লে হইছে, আবার বালি শুকাইতে হবে, এগুলো তো করা পসিবল না। তাৎক্ষণিক হচ্ছে আপনি আপনার ওই যে আমরা দেখছিলাম যে বালির মধ্যে কাদা আছে কিনা বা সিল্ট আছে কিনা বা ক্লে আছে কিনা বোঝার জন্য কি উপায়, এই আমাদের এই বুড়া আঙ্গুল আর হচ্ছে এর পাশের আঙ্গুলটার মাঝখানে একটু বালি নিয়ে আঙ্গুলে ঘষে দেখতে হবে যে আঙ্গুলের মাথার মধ্যে কোনো এরকম কাদার দাগ বা কাদার স্পট পড়তেছে কিনা বা ক্লে স্পট পড়তেছে কিনা। যদি ক্লে স্পট পড়ে তাহলে বুঝতে হবে কি যে বালিটা হচ্ছে অত একটা মানে পরিষ্কার না, বালিটার মধ্যে সিল্ট আর ক্লে আছে। ঠিক আছে, তাহলে এই টেস্ট ফর প্রেজেন্স অফ সিল্ট এন্ড ক্লে বুঝছেন আশা করি। এরপর দেখেন টেস্ট ফর প্রেজেন্স অফ সল্ট। বালির মধ্যে লবণ আছে কিনা কেমনে বুঝবো, এটা খুবই নরমাল। আপনি যখন সাইডে দাঁড়ায় আছেন, আপনি বালিটার মধ্যে লবণ আছে কিনা বুঝবেন কিভাবে, দেখেন ক্যান বি টেস্টেড বাই পুটিং সাম অ্যামাউন্ট ইন মাউথ। মানে একটু বালি আপনি আপনার জিহ্বার মধ্যে লাগায় দেখবেন যে আসলে লবণ লবণ লাগে কিনা। ঠিক আছে, দ্য টেস্ট উইল রিফ্লেক্ট দ্য প্রেজেন্স অফ এনি সল্ট। যদি বালির মধ্যে লবণ থাকে তাহলে আপনি ফিল করবেন যে মানে একটু লবণ লবণ মনে হচ্ছে আপনার কাছে। আচ্ছা স্যার, এভাবে বালু মুখে নিয়ে টেস্ট করতে হবে? এটা হচ্ছে ফিল্ড টেস্ট। আপনার যদি সন্দেহ লাগে তাহলে একটু জিহ্বার মধ্যে লাগায়, মানে এটা না করাটাই আমার কাছে মনে হয় ভালো। এখন কি বলবো বলেন, এটা ফিল্ড টেস্ট হিসেবে করে হয়তো অনেকে, বাট আমার কাছে মনে হয় না করাটাই বেটার, কারণ বালির মধ্যে অনেক ময়লা টয়লা থাকতে পারে। জি স্যার। আচ্ছা দেখেন, টেস্ট ফর ইঞ্জিনিয়াররা অর্গানিক, স্যার আর বাঁচবে না। হ্যাঁ যদি উল্টাপাল্টা কোনো ময়লা থাকে দেখা গেল যে পেট খারাপ হয়ে গেল। আচ্ছা দেখেন, টেস্ট ফর অর্গানিক ম্যাটার, মানে বালির মধ্যে কোন রকমের অর্গানিক ম্যাটার আছে কিনা এটা আপনি কিভাবে বুঝবেন। এটা বোঝার উপায় হচ্ছে, অর্গানিক ম্যাটার মানে হচ্ছে আপনার মনে করেন আহ এনিমেলের ডেড বডি, যেগুলোর মধ্যে অনেক কার্বন আছে, মানে কার্বন আছে এরকম জিনিসগুলো, এগুলোকে অর্গানিক ম্যাটার বলে, বা জৈব যৌগ আর কি, সহজ কথায় বললে জৈব যৌগ। এখন এই জৈব যৌগ আছে কিনা আপনি কিভাবে বুঝবেন, মেক 3% সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড। NaOH মানে কি, NaOH মানে হচ্ছে সোডিয়াম সোডিয়াম হাইড্রোক্সাইড। হাইড্রোক্সাইড। আপনাকে হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা সলিউশন বা দ্রবণ বানাইতে হবে। ঠিক আছে, এই দ্রবণটা আপনি কেমনে বানাবেন, এখানে মনে করেন আপনি দেখেন 3% সলিউশন মানে হচ্ছে একটা টেস্ট টিউবের মধ্যে আপনি যদি 100 লিটার পানি নেন, তাহলে এটার সাথে আপনাকে কত লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে হবে, 3 লিটার। ঠিক আছে, আপনি 100 লিটার পানির সাথে 3 লিটার সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করে একটা সলিউশন, একটা দ্রবণ বানাবেন। ওই দ্রবণটার একটা এরকম টেস্ট টিউব বা বিকারের মধ্যে নিয়ে ওই টেস্ট টিউবের মধ্যে আপনার যে বালিটা টেস্ট করতে হবে ওই বালিটা ঢুকাই দিবেন, মানে বালিটা হচ্ছে ফালাই দিবেন টেস্ট টিউবের পানির গুলোর মধ্যে। এরপর হচ্ছে টেস্ট টিউবের মুখটা বন্ধ করে আপনাকে হচ্ছে 24 ঘন্টা এটাকে এভাবে রেখে দিতে হবে মুখটা বন্ধ করে। এই 3% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের মধ্যে বালিটাকে ডুবায় রাখবেন, বালিগুলোকে ভিজায় রাখবেন। কিন্তু এই যে 24 ঘন্টা আপনি ভিজায় রাখবেন, কিছুক্ষণ পর পর গিয়ে গিয়ে আপনাকে হচ্ছে টেস্ট টিউবটা অনেক জোরে জোরে ঝাঁকাইতে হবে। ওই আমরা লিকুইড ওষুধ খাওয়ার আগে ওষুধের বোতল যেমন ঝাঁকাই, ওখানে দেখেন ক্লোজ দ্য বোতল ফর 24 আওয়ার্স, মানে বোতলের মুখটা আপনাকে 24 ঘন্টা বন্ধ করে রাখতে হবে। এন্ড মিনওয়াইল শেক দ্য সলিউশন ভিগোরাসলি। ভিগোরাসলি মানে হচ্ছে কি, মানে প্রচন্ড ভাবে ঝাঁকাইতে হবে, মানে মাঝে মধ্যে গিয়ে গিয়ে বোতলটাকে আপনি ঝাঁকাবেন। তারপর দেখেন যে দ্য কালার অফ দ্য লিকুইড টার্নস ব্রাউন ইফ এনি অর্গানিক ম্যাটার ইজ প্রেজেন্ট ইন স্যান্ড। যদি ওই বালিটার মধ্যে কোন রকমের অর্গানিক ম্যাটার প্রেজেন্ট থাকে, তাহলে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের সলিউশন, এই সলিউশনটা হচ্ছে ব্রাউন কালার বা বাদামি কালার হয়ে যাবে। ঠিক আছে, the darkness of the color gives the estimation of the amount of organic matter exist in the salt. এবং এটা যত গাঢ় বাদামি বা কালচে টাইপের কালার হবে, যত ডার্ক কালার হবে, তত বুঝবেন যে অর্গানিক ম্যাটার বেশি ছিল। আর যদি একটু লাইট মানে লাইট বাদামি বা হালকা টাইপের বাদামি হয়, তাহলে বুঝবেন কি অর্গানিক ম্যাটার ছিল কিন্তু কম ছিল। তাহলে অর্গানিক ম্যাটার আছে নাকি নাই এই টেস্টটা আমরা কিভাবে করি বুঝতে পারছেন। জি স্যার।
আচ্ছা এখন দেখেন কালার পরিবর্তন বালির বিকল্প হিসেবে আমরা কি ব্যবহার করতে পারি? সাবস্টিটিউট ফর স্যান্ড। যেসব জায়গায় বালি আসলে পাওয়া সম্ভব সিলেকশন না বা ভালো কোয়ালিটির বালি আপনি পাচ্ছেন না, ঠিক আছে, if good sand is not available in the, হ্যালো স্যার হ্যাঁ আমার কথা শুনতেছেন, জি স্যার if good sand is not available in the nearby of the site, the substitute may be used। মানে আপনি মনে করেন একটা একটা বিল্ডিং তৈরি করতেছেন কক্সবাজারে, ঠিক আছে, কক্সবাজারে সাগরের পাশে একটা বিল্ডিং তৈরি করতেছেন, আপনি জি। ভালো বালি পাচ্ছেন না, মানে কারণ ওইখানে অথবা সেন্ট মার্টিনে আপনি একটা বিল্ডিং তৈরি করতেছেন মনে করেন, একটা হোটেল তৈরি করতেছেন মনে করেন সেন্ট মার্টিনে, তো সেন্ট মার্টিনে একটা হোটেল তৈরি করার সময় আপনি দেখতেছেন যে আশেপাশে কোনো মানে ভালো বালির সোর্স নাই, সবগুলা বালি হচ্ছে কি আপনার সি সল্ট, মানে লবণ আছে সবগুলা বালির মধ্যে, তখন আপনি আপনি এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে Voltage। ডিসিশন নিলেন, মানে আপনি ডিসিশন নিলেন যে ওই বালি আপনি ইউজ করবেন না, আপনি বালির বিকল্প বা সাবস্টিটিউট ইউজ করবেন। এখন বালির সাবস্টিটিউট বা বিকল্প জি। হিসেবে আপনি কি ইউজ করতে পারেন? স্টোন স্ক্রিনিং। আপনি যখন আপনার সাইটে হচ্ছে এরকম বড় বড় পাথর বা গ্রাভেল আনবেন না, এই পাথরগুলা হচ্ছে আপনি স্ক্রিন করবেন, এরকম একটা চালনি দিয়ে চালবেন, দেখবেন এরকম বড় বড় সাইটে যখন কাজ হয় তখন কিছু রাজমিস্ত্রি বা কিছু লেবার হইতেছে এরকম চালে, ওই যে আমরা যে সিভ অ্যানালাইসিস পড়ছি ওরকম সিভ না, বড় বড় এরকম চালনি দিয়ে হচ্ছে গিয়া পাথর সুরকি গুলা চালে, কখনো দেখে খেয়াল করছেন কখনো? বালু চাল বালু চালে। আচ্ছা একটু আজানটা শেষ হোক তারপর বলতেছি, আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে ফেলতে পারেন, দাঁড়ান অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিন। চ্যাট বক্সে লিখবো না বলেন, চ্যাট বক্সে লিখে থাকে না, আমি অ্যাটেন্ডেন্স নিচ্ছি, একটু দাঁড়ান। ওয়ান, তানভীর, তানভীর আহমেদ ভুইয়া। जी सर। 3 ইসমাইল। ইয়েস স্যার ফয়েজ। 4 সাইফুল ইসলাম ফয়েজ। 6 ফাহাদ বিন জাহের। यस सर। 7 স্পন্দন। জি স্যার স্যার আমার দিকে জি স্যার জি স্যার আমি এখন ফয়েজ আপনার নাম অনেক আগে ডাকছি। আচ্ছা অ্যাটেন্ডেন্স দিছি 7 স্পন্দন আছেন? স্পন্দন শাহ। আচ্ছা দেখি তো কে কে আছে। শাহপরান আছে, মাহমুদ আছে, জি স্যার ফাহাদ আছে, নুরুল আমিন আছে, তানভীর আছে। স্পন্দন নাই, মাহমুদ আছে, সামিনা আছে, আলামিন আছে, নাইম নাই, জিসান নাই, ইফতি আহমেদ ভুইয়া নাই, হাসিবুল ইসলাম ফাহিমও নাই। ঠিক আছে, ওকে। जी सर। শাহপরানের আইডি কত জানি? 8 স্যার 08 শাহপরান তো আছে, দাঁড়ান শাহপরান আছে। আর ফাহাদ বিন জাহের কিন্তু দিলাম মনে হয়। जी सर आसिफ হ্যাঁ স্যার, 06। মানে অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে স্যার 12 सर 12। আচ্ছা রোল নাম্বার 10 তো নাই, সামিয়া নাই মনে হয়। चिलो सर। অ্যাটেন্ডেন্স দেওয়ার পর গেছে কেমন হয়। জি স্যার 12 রেখে 12 নুরুল আমিন আপনাকে অ্যাটেন্ডেন্স দিছি ঠিক আছে। जी सर। আচ্ছা যাই হোক, এবার দেখেন যে আমরা কই ছিলাম, আমরা ছিলাম হচ্ছে, আমার স্ক্রিন আবার দেখা যাচ্ছে না। जी सर। এখানে দেখেন যে
আপনি এই যে এই পাথর ভাঙাগুলো হচ্ছে এরকম স্ক্রিন করলে বা এরকম চালনি দিয়ে চাললে দেখবেন ছোট ছোট সাইজের যে নুড়ি পাথরগুলো আছে এগুলো হচ্ছে এই চালনি দিয়ে নিচে পড়ে যাবে, মানে যেগুলো হচ্ছে পাসিং। আর যেগুলো বড় সাইজের পাথর এগুলো তো কি করবে, এগুলো তো এই চালনির মধ্যে রিটেন করবে না, রিটেন করবে। তো বড় সাইজের পাথরগুলো আপনি যেই কাজের জন্য আনছিলেন ওই কাজের জন্য ব্যবহার করেন। বাট যেগুলা ছোট সাইজের নুড়ি পাথর যেগুলো হচ্ছে এগুলোর মধ্যে ছিল পাথর ভাঙা আর কি, তো এই স্টোন স্ক্রিনিং গুলা বা ইটের ভাঙা অংশ বা ছোট ছোট পাথরগুলো হচ্ছে স্ক্রিন দিয়ে এরকম চাললে আপনি দেখবেন যে যেগুলো পাস হয়ে গেছে এগুলাকে আপনি বালির বিকল্প হিসাবে ইউজ করতে পারেন চাইলে। ঠিক আছে, দেখবেন যে পাউডার ফর্মে মানে পাথরের গুঁড়া গুঁড়া পাথর মানে এরকম টাইপের কিছু ম্যাটেরিয়াল পাবেন আপনি চালনি দিয়ে চাললে, তো এগুলো আপনি ইউজ করতে পারেন এজ এ সাবস্টিটিউট অফ স্যান্ড হিসেবে। ঠিক আছে, তো ফাইন পার্টিকেল অবটেন বাই স্ক্রিনিং ক্রাস্ট স্টোন, মানে ভাঙা পাথর আপনি যদি এরকম চালনি দিয়ে চালেন তাহলে ফাইন পার্টিকেল বা এরকম মিহি দানার পাথরের ভাঙা গুঁড়া এগুলা পাবেন, এগুলা বালির বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন। আর হচ্ছে দ্য গ্রেইনস আর শার্প এন্ড স্ট্রং এন্ড ইম্পার্ট বেটার স্ট্রেংথ টু দ্য কনক্রিট ইফ ইউজড, মানে এই পাথরের যে দানাগুলা এগুলো ধারালো শার্প টাইপের হয় এবং এগুলো হচ্ছে কনক্রিটকে অনেক বেশি স্ট্রেংথ প্রোভাইড করে, কারণ বালির চাইতে কি পাথরের ভাঙা গুঁড়াগুলো আরো বেশি শক্তিশালী হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছেন। তারপর দেখেন সুরকি, obtained from finely powdered burnt clay brick, মানে হচ্ছে আপনার আমরা সুরকি বানাইতে পারি ওভার বার্ন যে ব্রিক গুলো আছে। ঠিক আছে, মানে অতিরিক্ত পোড়া যে ব্রিক গুলো আছে এগুলোকে কি বলে, এগুলোকে পিকেট ছামাইট স্যার। বা ঝামা বলে। এই পিকেট বা ঝামাগুলোকে আমরা ভাইঙ্গা গুড়া গুড়া করে এই সুরকিতে কনভার্ট করতে পারি। এই সুরকিটা কি করতে পারি, এই সুরকি হচ্ছে আমরা বালির পরিবর্তে ব্যবহার করতে পারি। ঠিক আছে, অলসো অবটেইনড বাই গ্রাইন্ডিং স্লাইটলি আন্ডারবার্ন ব্রিক, মানে যে ইটগুলো হচ্ছে আন্ডারবার্ন বা পিলা, আন্ডারবার্ন ব্রিককে কি বলে, পিলা ব্রিক বলে না, মনে আছে? আর ওভারবার্ন কে বলে হচ্ছে ঝামা। যদি আপনার ইটটা হচ্ছে পারফেক্টলি বার্ন না হয়, আন্ডার বার্ন হয় অথবা ওভার বার্ন হয়, এগুলোকে আপনি গ্রাইন্ডিং মেশিনে গ্রাইন্ড করে বা ভাইঙ্গা গুঁড়া গুঁড়া করে সুরকিতে কনভার্ট করতে পারেন। ঠিক আছে, যে সুরকিটা আপনি কি করতে পারেন, বালির পরিবর্তে ব্যবহার করতে পারেন। ইট ডিস্টিংগুইশেস আন্ডার দ্য অ্যাকশন অফ এয়ার এন্ড হিউমিডিটি। আচ্ছা দেখেন, এই সুরকিটা হচ্ছে আপনার যখন হচ্ছে অনেক বেশি বাতাস থাকবে বা আপনার এরকম রোদ বৃষ্টি হবে, ওই রোদ বৃষ্টিতে দেখবেন যে ইটের একটা অংশ এরকম হচ্ছে আপনার ভাইঙ্গা মাটির মধ্যে পড়ে থাকে তলানি হিসেবে, এটাও কাইন্ড অফ সুরকি। আপনি মনে করেন অনেকগুলা ইট ভাঙা একটা জায়গায় স্তূপ করে রাখছেন, তো এগুলা বিভিন্ন ওয়েদার ইফেক্টের কারণে রোদ বৃষ্টি ঝড় বাতাস ইটগুলা কিন্তু ক্ষয় হবে, এবং এগুলো যখন আপনি আস্ত ইটগুলো সরাই ফেলবেন পরবর্তীতে দেখবেন ওই জায়গায় কিছু ইটের গুঁড়া পড়ে আছে, এগুলো কিন্তু আপনি চাইলে সুরকি হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, তারপরে দেখেন নট ইউজড ফর এক্সটার্নাল রাবিশ টাইপের। হ্যাঁ, আচ্ছা আপনি যখন এরকম একটা বাইরের আপনার বাসার এক্সটেরিয়র ওয়াল তৈরি করতেছেন, এক্সটেরিয়র ওয়াল মানে বাইরের দেয়াল, ওই দেয়ালে যখন ইটগুলা মানে জোড়া লাগাইতে আপনার মর্টার লাগবে, ওই মর্টারটা তৈরি করতে এক্সটার্নাল ওয়ালের মর্টার তৈরি করতে বা এক্সটার্নাল পারপজে মর্টার তৈরি করতে আপনি এই সুরকি ইউজ করবেন, আপনি চেষ্টা করবেন বালি ইউজ করতে। কারণ আমার টার্গেট কি, যে আমি এমন একটা ম্যাটেরিয়াল ইউজ করব যে ম্যাটেরিয়ালটা কি হবে, আমার কনক্রিটকে ভলিউম প্রোভাইড করবে কিন্তু নিজে কেমিক্যালি কি হবে, ইনার্ট হবে, মনে আছে, নিষ্ক্রিয় হবে। এখন দেখা যেতে পারে যে সুরকি কেমিক্যালি ইনার্ট না হয়ে কেমিক্যাল রিঅ্যাকশন শুরু করে দিল। আপনি যদি আপনার বিল্ডিং এর বাইরের দেয়ালে এরকম সুরকি দিয়ে ইট গুলা জোড়া লাগান, আর এই ইট যদি মানে বৃষ্টির পানিতে ভিজার পরে এই সুরকি হচ্ছে গিয়ে রিঅ্যাকশন শুরু করে, তাহলে দেখা যাবে আপনার বিল্ডিং এর দেয়াল নষ্ট হয়ে গেছে। ওই জন্য বিল্ডিং এর বাইরের দেয়ালগুলা যে দেয়ালগুলো হচ্ছে সরাসরি এনভায়রনমেন্টে এক্সপোজ থাকবে, সরাসরি এনভায়রনমেন্টে এক্সপোজ থাকবে, ওই দেয়ালগুলোতে আপনার মানে বালির পরিবর্তে সুরকি ইউজ করার দরকার নাই, এখানে আমরা চেষ্টা করব বালি ব্যবহার করার জন্য। আচ্ছা এরপর দেখেন একটা ইম্পর্টেন্ট টপিক আছে যে বাল্কিং অফ স্যান্ড, এটা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন। ঠিক আছে, এটাই আমাদের আজকের লাস্ট টপিক। আমি একদম ইন শর্টে একটু বলি, খেয়াল করেন যে বাল্কিং অফ স্যান্ড মিন্স ইনক্রিজ ইন ভলিউম, মানে বালি মনে করেন আপনি এই সাইজের বা এতটুকু বালি আপনার কাছে আছে। ঠিক আছে, আপনি এই বালিটার সাথে মনে করেন পানি মিলাইলেন, পানি মিলানোর পরে মনে করেন বালিটার ভলিউম হয়ে গেল এতটুকু, মানে ভলিউম বেড়ে গেল।
মনে করেন পানি মিলানোর পরে বালিটার ভলিউম হচ্ছে বেড়ে এতটুকু হয়ে গেল, মানে ভিতরে পানি ঢোকার কারণে কি ভলিউমটা বাড়ছে, ঠিক আছে। আগে ছিল এই ছোট্ট লাল জায়গাটুকু, এখন মনে করেন এই বড় লাল জায়গাটুকু হয়ে গেছে। এখন দেখেন বালি কিন্তু আমি বাড়াই নাই, আমি জাস্ট বালির মধ্যে পানি এড করাতে বালির ভলিউমটা বাড়ছে না। তার মানে বাল্কিং অফ স্যান্ড মানে হচ্ছে, দেখেন বাল্কিং অফ স্যান্ড মিন্স ইনক্রিজ ইন ভলিউম, ঠিক আছে, মানে হচ্ছে ভলিউম বাড়া, এটাকে বাল্কিং বলে। ফাইন এগ্রিগেট বালি কি, বালি হচ্ছে এক ধরনের ফাইন এগ্রিগেট। ইনক্রিজ ইন ভলিউম হোয়েন দে পজেস সাম ময়েশ্চার, মানে যে ফাইন এগ্রিগেট গুলা মনে করেন বালি, এগুলো হচ্ছে বালির দানা, ঠিক আছে। এই বালির দানাগুলার ভলিউম মনে করেন হচ্ছে 1 ফিট কিউব বা 1 মিটার কিউব। আমি যখন এগুলোর মধ্যে পানি এড করব বা বালির দানাগুলো যখন কিছু ময়েশ্চার অ্যাবজর্ব করবে, এদের মাঝখানে যে গ্যাপ গুলো আছে বা যে ভয়েড স্পেস গুলো আছে এগুলোর মধ্যে যখন পানি ঢুকবে, তখন দেখা যাবে যে এটার সাইজ বেড়ে বা এটার ভলিউম বেড়ে এতটুকু হয়ে গেছে। এই যে ময়েশ্চার ঢোকার কারণে বা ময়েশ্চার অ্যাবজর্ব করার কারণে একটা বালির ভলিউম এক্সপান্ড করতেছে বা বাড়তেছে, এটাকেই কি বলে, এটাকে বলে হচ্ছে বাল্কিং অফ স্যান্ড, ঠিক আছে। আচ্ছা, it is due to the formation of a thin film of water around the aggregate or sand particle. এটা কেন হচ্ছে, এটা হচ্ছে কারণ হচ্ছে এই যে বালির দানাগুলো আছে, এই বালির দানাগুলা যখন পানিতে ভিজে বা এগুলা যখন পানি অ্যাবজর্ব করে, এই বালির দানাগুলোর চারপাশে একটা ওয়াটার ফিল্ম বা পানির একটা প্রলেপ তৈরি হয়, এরকম একটা আবরণ তৈরি হয় পানির, ঠিক আছে। এই পানির একটা আবরণ তৈরি হয় এবং এই আবরণটা আস্তে আস্তে থিক বা মোটা হইতে থাকে। আবরণটার থিকনেস কি হতে থাকে, এই আবরণগুলোর থিকনেস আস্তে আস্তে থিকনেস বাড়তে থাকে। আপনি যত পানি এড করবেন থিকনেস তত বাড়বে। এবং দেখেন এখানে বলাই আছে যে therefore the increase in volume of sand must continuous, মানে এটা ইনক্রিজ হইতেই থাকে। this increase in volume varies 20 to 30% volume basis depending upon the fineness of sand, মানে একটা বালির ভলিউম কত পার্সেন্টেজ বাড়বে, এটা হচ্ছে একটা বালির ভলিউম মনে করেন আপনি নিছেন হচ্ছে গিয়া 100 গ্রাম বালি নিছেন, ঠিক আছে, বা 100 সেন্টিমিটার কিউব বালি নিছেন, বা 100 সেন্টিমিটার কিউব ধরি, আপনি 100 সেন্টিমিটার কিউব বালি নিছেন। আপনি এই বালিটার ভলিউম পানি যোগ করার পরে 120 থেকে 130 সেন্টিমিটার কিউব পর্যন্ত, মানে 20 থেকে 30% পর্যন্ত বাড়তে পারে, ঠিক আছে। এবং কতটুকু বাড়বে এটা ডিপেন্ড করে হচ্ছে বালির ফাইননেস বা এফএম এর উপরে। যদি বালিটা বেশি ফাইন হয়, মানে এফএম যদি কম হয়, মানে বেশি মিহি বালি হয়, 2.20 থেকে 2.60 এর মধ্যে হয় এফএম, তাইলে ওই বালিটার ভলিউম বেশি বাড়বে, কারণ আমার যে বালিটা মিহি বালি বা ফাইন বালি ওইটা বেশি পানি অ্যাবজর্ব করতে পারে। আর বালির এফএম যদি হয় 2.9 থেকে মনে করেন 3.20 এর মধ্যে, মানে কি কোর্স স্যান্ড বা বড় সাইজের বালি, ওই বালিটার ভলিউম কম বাড়বে, কারণ হচ্ছে আপনার মানে তার মধ্যে পোর স্পেস বা ভয়েড স্পেস কম থাকবে, সে কম পানি অ্যাবজর্ব করবে, এজন্য তার ভলিউমও কম বাড়বে, ঠিক আছে। এখানে বলা আছে দেখেন যে দা ফাইনার উইল আন্ডারগো উইথ গ্রেটার ইনক্রিজ ইন ভলিউম, মানে ফাইন পার্টিকেলের ভলিউম এক্সপানশন বা ভলিউম বেশি বাড়বে, ঠিক আছে, কোর্স পার্টিকেলের চাইতে। After certain percentage of water, 5 to 8% also depends on the fineness of sand, the volume of sand start decreasing with the further increase in volume in water and eventually the increased volume completely vanishes. মানে আপনি মনে করেন কিছু পানি যোগ করার পর দেখলেন যে বালিটার ভলিউম হচ্ছে তার মানে তার যে নরমাল ভলিউম 100 সেন্টিমিটার কিউব, তার থেকে বেড়ে 120 বা 130 মানে 20 থেকে 30% ভলিউম বাড়ছে। আপনি মনে করেন পানি যোগ করতেছেন, আপনার কাছে মনে করেন অনেক পানি আছে, আপনি মানে আপনি মনে করেন কি 100 গ্রাম বালির কথা চিন্তা করেন, ঠিক আছে, বা 100 সেন্টিমিটার বালির কথা চিন্তা করেন, 100 সিসি। আপনি যদি এই 100 সেন্টিমিটার কিউব বা 100 সিসি বালির সাথে, সরি এটা আসলে সিসি মানে কি বলেন তো? সেন্টিমিটার কিউব। হ্যাঁ, সিসি মানে সেন্টিমিটার কিউব। আপনি মনে করেন 100 সিসি বালির সাথে আপনি 2 সিসি বা 2 সেন্টিমিটার কিউব পানি মিলাইছেন বা 3 সেন্টিমিটার কিউব পানি মিলাইছেন, আপনি দেখবেন যে বালিটার ভলিউম বাড়তেছে। বাট যখন আপনি 5 থেকে 8% পানি মিলাই ফেলছেন, তখন মানে 5 থেকে 8% পানি যোগ করার পরে দেখবেন যে ভলিউম আর বাড়তেছে না, ভলিউম কি হইছে, ভলিউম কমা শুরু হইছে। কেন কমা শুরু হইছে? কারণ আপনি যখন পানি যোগ করতেছেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত এই যে ওয়াটারের যে ফিল্ম
বা পানির যে প্রলেপ, এই প্রলেপটার থিকনেস বাড়বে এবং 5 থেকে 8% পানি যোগ করে ফেলার পর এটার থিকনেস আর না বেড়ে থিকনেসটা ভাঙা মানে পানিটার এই ওয়াটার ফিল্মটা ভেঙে যাবে। এই ওয়াটার ফিল্মটা ভেঙে যাওয়ার কারণে পানিগুলো বের হয়ে যাবে এবং এটার মানে বালিটার ভলিউম আবার কমা শুরু করবে এবং একটা সময় গিয়ে দেখা যাবে নিচের দিকে চাপ শুকনা বালির ভলিউম, শুকনা ভলিউম আর হচ্ছে ওয়েট ভলিউম মানে ভিজা বালির ভলিউম সমান হয়ে গেছে, কারণ যা পানি ছিল ওইটা সব বের হয়ে গেছে, ড্রেন আউট হয়ে বের হয়ে গেছে। ঠিক আছে, যে দেখেন যে বলা আছে যে 5 to 8% also depend on the fineness of sand. The volume of sand start decreasing with the further increase in water and eventually the increased volume completely vanishes. মানে যতটুকু ভলিউম বাড়ছিল ওটা পুরোপুরি গায়েব হয়ে যায়। And at this moment the volume occupied by sand becomes equal to the volume of dry sand. মানে এবং এই সময় হচ্ছে আপনার শুকনা বালির ভলিউম আর ভিজা বালির ভলিউম সেম হয়। ঠিক আছে, এবং এই ফেনোমেনা বা এই সিনারিওটাকে বা এই ঘটনাটাকে বলা হচ্ছে কি বাল্কিং অফ স্যান্ড। এটা কেন ইম্পর্টেন্ট? বাল্কিং অফ স্যান্ড ইফেক্টস ওয়াটার সিমেন্ট রেশিও। আপনি কতটুকু সিমেন্টের সাথে কতটুকু পানি মিলাবেন এই অনুপাতটা, অথবা আপনি কতটুকু সিমেন্টের সাথে কতটুকু ফাইন এগ্রিগেট মিলাবেন, কতটুকু কোর্স এগ্রিগেট মিলাবেন, কতটুকু পানি মিলাবেন, এই রেশিওগুলা এই বাল্কিং অফ স্যান্ডের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এই জন্য এটা মানে এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে যে বাল্কিং অফ স্যান্ড আসলে কি জিনিস। আই হোপ বুঝতে পারছেন যে বাল্কিং অফ স্যান্ড কি জিনিস। এবার ইসমাইল আপনি আপনার গ্রাফটা আমাদের একটু মেসেঞ্জারে পাঠিয়েছেন না, আমি একটু দেখি। আমাদের ক্লাস তাহলে আজকে এখানে শেষ। জি স্যার। ওকে, সবাই তাহলে ভালো থাকেন। আমি ইনশাআল্লাহ তাহলে আপনাদের নেক্সট ক্লাস নিব কি বারে? নেক্সট রবিবারে বোধহয়, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে সবাই ভালো থাকেন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।